আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণে হেডলাইন এবং ব্যানারটা দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ আমি এটা কি বললাম, মানে আমি কি কোনো চরমোনাই পীরের মতন পীর হয়ে গেলাম, নাকি কোনো ওহী নাজিল হয়েছে কিনা আমার উপর যে আমি হঠাৎ করে বললাম পরবর্তী টার্গেট জোবাইদা রহমান। কেন জোবাইদা রহমান বলেছি ভাইয়া, সেটা আপনাদেরকে একটু পরেই বুঝিয়ে বলছি কেন জোবাইদা রহমান বলছি। তো তার আগে একটু বলি যে এই যে হাদি ভাই আমাদের, যে মাউয়া ছিরা হাদি ভাই, উনি গতকালকে যেই গুলিটা খেয়েছিলেন, তো গুলির অনেক ভিডিও আছে, অনেক ভিডিও দেখলেন, সব শুনলেন। কেউ কেউ বলতেছে, একজন তো বলতেছেন যে ওনাকে গুলিটা মাথায় করার কথা ছিল কিন্তু একটু ইয়ে হয়ে কানের পার দিয়ে গেছে, এটা বলছে একজনে। আবার ওই যে কি র্যাবে না পুলিশে চাকরি করছে ওই বেটা বলছে যে আমি জানতাম হাদি ভাই নেক্সট, আমি হাদি ভাইকে বলেছি, হাদি ভাই শুনেননি, আমি অনেককে বলেছি শুনেননি, কিন্তু আমি জানতাম হাদি ভাই নেক্সট, আমার সোর্স বলেছে। তার মানে তাহলে আমরা কয়জন পাইলাম? একজন হচ্ছে নুরুল হক নুরুর সেক্রেটারি রাশেদ খান। খান মানে হচ্ছে কিন্তু বিহারি, যত পাকিস্তানি আছে সব শালা খান। মানে আমার খান, কারো নামের পিছিয়ে খান শুনলে হে আর বাঙালি না আমার হিসাবে, শালারা বিহারি। আর এই বেটা দাড়িয়াল খান। তো এদের দুইজনেই, একজন কইছেন 50 জন আর উনি কইছেন যে হাদি। এবং উনি কিন্তু হাদির কথা, কিন্তু হাদি গুলি খাওয়ার ঠিক 3 ঘন্টা না 4 ঘন্টা আগেও বলছেন এই শালায়। এটা নিশ্চয় আপনারা এতক্ষণে সবাই জানছেন। তা আমি আমার গতকালকের প্রথম কন্টেন্টে বলছিলাম যে এটা জামাত করছে। অনেকেই তখন বলছে ধর্মিয়া কি কন, এগুলো জামাত করছে, বিএনপি করছে। সেকেন্ড কন্টেন্টে আবার পরিষ্কার করে দিছে। আর আজকের এটা থার্ড কন্টেন্টে এবার আপনাদের পুরাই ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একদম মানে ওই যে বলে না, এই টিনের চালে কাউয়া, হাদির সাউয়া মাওয়া সব ছিঁড়া যাবে এখন। আপনারা গতকাল থেকে বিভিন্ন ছবি দেখতেছেন, দেখতেছেন। এর মধ্যে ওই যে আমাদের বিশ্ব সেরা সাংবাদিক, ওয়ার্ল্ড বিখ্যাত সাংবাদিক, ওই যে জুলকার নাইন কি সায়েম আছে, ওর নামটা কেমন জানি আমার কাছে এভিল এভিল মনে হয়। সে করে যে বেটা ছাত্রলীগ। তো ভাই, সার্জিস কি একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ, এরপরে হাসনাত কি একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ, এরা সবাই তো একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ ছিল। তো যেই পলার কথা বলা হচ্ছে যে সে আগে ছাত্রলীগ ছিল, সেই ছেলে গত নভেম্বর মাসে 17 লাখ টাকা ডাকাতি করতে যেয়ে দুইটা বন্দুক সহ ঠাই ঠাই বন্দুক সহ ধরা খেয়েছিল, মনে আছে? এটা পেপার পত্রিকা সব জায়গায় আছে। যদি আপনারা কেউ না দেখে থাকেন, সে ছবিটা আমি আমার সাথে দিয়ে দিচ্ছি, এটা দেখে নেন। এই যে ছবিটা দিচ্ছি দেখে নেন। তো উনি ধরা খাইলেন, 1 মাসের মাথায় বেরিয়ে আসলেন। এবং এই যে বেরিয়ে আসছেন, এই বেরিয়ে আসার পেছনে এই ছেলেকে বের করে আনার জন্য পয়সা দিয়েছেন আমাদের সাউয়া মাউয়া হাদি। আর এই ছেলের ওকালতি করেছেন শিশির মনির কাকু। ক্লিয়ার? শিশির মনির কার? হাদি কেন তারে ছাড়াই আনলেন? তো সাবেক ছাত্রলীগ, মানে 2024-এর 5ই আগস্টের আগের ছাত্রলীগ, যারা লুঙ্গির তলার ছাত্রলীগেরা, এরা কিন্তু অরিজিনাল ছাত্রলীগ না। আর যেখানে ছাত্রলীগের ছাত্রলীগ করছে এই রকম লোকের বাচ্চাও যেখানে রেহাই পায় না, সেইখানে এত বড় ছাত্রলীগের নেতা, উনি হাদির সাথে ঘুরে, হাদির সাথে মাহফিলে যায়, হাদির সাথে মিলাদ পড়ে, হাদির সাথে গাঞ্জা খায়, সেই লোকে যে আবার ঠাঁই করে দেয় হাদিরে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস করার মতো? তাহলে এগুলো সব ছাগুলিক ছিল, মানে লুঙ্গির তলার ছাত্রলীগ। আর গতকালকে বলছিলাম মির্জা আব্বাসের সাথে সব দল মিলেও কম্পিট করে মির্জা আব্বাসরা হারাইতে পারবে না। এবং একটা কথা মানেন চাই না মানেন, এই মুহূর্তে যদি ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া হয়, মির্জা আব্বাসের আসনে আমাদের প্রার্থী হচ্ছে সাবের হোসেন খোকা, সাবের হোসেন চৌধুরী। সাদেক হোসেন খোকার নাম চলে আসছে, সরি ভাই, হ্যাঁ, বুড়ো হয়ে গেছি তো, থাকে না সব সময় না। তো এই সাবের হোসেন চৌধুরী, উনি আর মির্জা আব্বাসও যদি ফাইট হয়, তাহলে উনি জিতবে না, সাবের হোসেন চৌধুরী এই মুহূর্তে জিতবে না, আব্বাস জিতবে। তা আব্বাস যেখানে জানে যে মির্জা আব্বাস উনি জিতবে, তাহলে উনি কেন এই পোংটারে মারতে যাবে?
কারণ উনি কি জানে না যে এই পোংটারে মারলে এই পোংটা মইরা গেছে এই কথা বইলা জামাত ইসলাম মানে জিতবে? আর এরপরে আপনারা এই যে আমার কাকার কথা, এই যে কাকার কথাটা আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না। শুনেন একটু, শুনলেন তো কাকার কথা? উনি কি বলছেন যে 2 ঘন্টার ভিতরে কিভাবে বললো, রিজভি কাকা যার জানা নাই আর কি, উনি কি বললেন যে 2 ঘন্টার ভিতরে কেমনে বলো যে বিএনপি মারছে, এটা তো জামাত। আবার একটা কথা বলি, যেই জায়গায় হাদি গুলি খেয়েছে সেই থানার ওসি স্বয়ং জামাত। এবং আজকে ডিএমপি কমিশনার কি বললেন, এই ছেলে জামাত করে। এরপরেও কি বলবেন যে এগুলো আওয়ামী লীগ করছে? র আর আওয়ামী লীগ, আরে ভাই আপনাদের কথা মতোই তো আওয়ামী লীগ তো নাই, তাহলে র আর আওয়ামী লীগ কি? তো এখন আসি, কেন বললাম আমি যে জোবাইদা রহমান নেক্সট টার্গেট। গতকাল হাদির কথা চলতে চলতে হঠাৎ করে দেখছেন সব জায়গায় সব পেপারে চলে আসছে কি তারেক রহমান আসছে, ডেটও দিয়ে দিছে 25 তারিখ। তার মানে হাদিকে নিয়ে কোনো আলোচনা না হোক, যেহেতু আওয়ামী লীগের ঘাড়ের উপর দোষ চাপাইছে, সুতরাং এগুলো নিয়ে যাতে কথা না বলে, সবাই যাতে লাইগা থাকে বাইয়া আসছে 25 তারিখ, বাইয়া আসছে 25 তারিখ, এগুলো নিয়ে যাতে কথাবার্তা বলে, কন্টেন্ট যাতে 25 তারিখের হয়, এগুলো নিয়ে বলা হচ্ছে যে ভাইয়া আসছে 25 তারিখ। হাদি চুপ, হাদি তো গেছে কোথায়? হাদি তো হসপিটাল। 14 তারিখ হাদি মৃত্যু দিবস, 16 তারিখ খালেদা মৃত্যু দিবস, আমি এটা ফেসবুকে বলছিলাম। তা ভাইয়া আসছে ভাইয়া আসছে একটা রব তুলে দিছে, মানে হাদি ভুলে যাও। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জোবেদা রহমান যে এখন ইয়েতে যাচ্ছে না, কোথায় হসপিটালে যাচ্ছে ওনার শাশুড়িকে দেখতে, যেহেতু বিদেশ থেকে এসে শাশুড়ি চিকিৎসায়, যে কোনো মুহূর্তে হয়তো দেখবেন যে জামাত ইসলাম জোবেদা রহমানের গাড়িতে আক্রমণ করবে। গাড়িতে গুলি করবে কিনা জানি না, তবে গাড়িতে একটা আক্রমণ করে দিই, ইট পাটকেল নিক্ষেপ, বোতল নিক্ষেপ, জুতা নিক্ষেপ করে দিতে হয়। তার মানে হচ্ছে যে এইটা দিয়া জোবাইদা রহমানকে একটা ভয় দেখাই দিবে, যাতে সিগন্যালটা তারেক ভাইয়ের কাছে যায় যে তারেক ভাই আপনার জীবনের নিরাপত্তা হুমকির মুখে আপনি আইসেন না। এই কাজ ঘটানোর সম্ভাবনা 100%। কারণ সে জামাত বুঝা গেছে যদি তারেক চলে আসে আর যদি ইলেকশন যদি হইয়া যায় তাহলে একটা সমস্যা আছে। তারেক যদি জিতা যায় কোনো মতে, তারেক জিতা যায় মানে কি জিতবেই। জামাত হয়তো আমরা আপনারা যেটা বলছি হয়তো যে 10টা আসন পাইতে পারে, এই মুহূর্তে জামাত অন্যান্য ইসলামিক দলের টিয়ে কইরা সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় হয়তো 30 থেকে 40 আসন পাইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বিএনপি জিতবে। সুতরাং জামাত তো এটা চায় না। জামাতের চিন্তা হচ্ছে যে হয় সরকারে যাব, সরকার প্রধান হব, আর নইলে ইলেকশন হবে না, যেভাবে আছে এইভাবে থাকবে, প্রয়োজন আমরা ইউনূস কাকাকে সরকার প্রধান বানাবো। এটা হচ্ছে জামাতের খেলা। সুতরাং জামাত চায় না যে তারেক রহমান আসুক, জামাত ইলেকশন হোক এটাও চায় না, জামাত আওয়ামী লীগ ব্যান্ড থাকুক এটা চায়। সুতরাং জামাতের খেলা। এখন জামাত যে কোনো মুহূর্তে আবারও কার উপর হামলা, আপনার জোবাইদা রহমানের উপর হামলা করে দিতে পারে। হামলা করে দিয়া বলবে যে দেশে অশান্তি আছে। এখন আবার এইটার কথা কি কাক ঘাড় দিবে, বলে যে এইটা ফেসিস্ট আওয়ামী লীগ করছে, এটা ফেসিস্ট আওয়ামী লীগ করছে, এইটা বলবে। এখন বিএনপির এইটা বলে খেপাবে যে দেখো ফেসিস্ট আওয়ামী লীগে এটা করছে। এই জন্য আমি আজকের এই ঘটনাটা আগেই বলে দিলাম যে যে কোনো মুহূর্তে হবে। কারণ হাদিরা মারার সাথে সাথে একটা ইয়ে তুলে দিছে, তারেকের কাছে গেছে দেখেন নির্বাচনী সহিংসতা, এবং এখনো বলতেছে আরো 49 জন বাকি আছে না, আরো কত সহজে মরবে, কোথায় কোথায় মরবে তার কোনো ইয়েত্তা পাত্তা নেই। তবে জোবেদা রহমানের গাড়িতে হামলা হবে বা যে কোনো জায়গায় জোবেদা রহমানের উপর হামলা হবে, এটা আপনারা গ্যারেন্টি লিখে রাখতে পারেন যে এর দ্বারা তারেক ভাইকে সিগন্যাল পাঠানো যে ভাইয়া নিরাপত্তা নাই। তারেক রহমানও তখন চিন্তা করে যে নিরাপত্তা নাই, আসলে জীবনের হুমকির মুখে। উনি তো এমনি বলতেছেন হুমকির মুখে বুলেট প্রুফ গাড়ি টেরে আনাইছেন। তো কখন কি হয় দেখে থাকেন। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদিও ওসমান হাদিরে এই ভিডিও টাইটেলে নিয়ে আসছি, তবে ওসমান হাদিরে কে গুলি করলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আই ডোন্ট কেয়ার, আই সিম্পলি ডোন্ট কেয়ার। কেন কেয়ার করি না? কারণ ওসমান হাদির নিজের মুখের কথাতেই এমন ছিল যে হি ডাজন্ট কেয়ার। তাই ওসমান হাদিরে কে গুলি করলে এটা নিয়ে আমি মোটেই বিচলিত না, চিন্তিত না। তবে ওভারঅল বাংলাদেশে গোলাগুলি চলতেছে তো গত 2024 জুলাই থেকেই গোলাগুলি চলতেছে। কে কারে গুলি করতেছে, কে না করতেছে, এটার কোনো সুষ্ঠু বিচার তো আজ পর্যন্ত সরকার করেনি। তাহলে হুদা এক ওসমান হাদিরে কে গুলি করলো এটা নিয়ে ফাল পেরে লাভ কি?
বরঞ্চ আমি আরো চিন্তিত যে যারা মারা গেছে জুলাই অগাস্টে তারা আসলে কিভাবে মরছে, কার গুলিতে মরছে, কাদের গুলিতে মরছে, সেই পথ রুদ্ধ করে দিছে আসিফ নজরুল, ইউনূস সরকার। সেটা নিয়ে বরঞ্চ আমি আরো বেশি চিন্তিত। সেই কথা তো আজ পর্যন্ত কেউ কইল না। কেউ তো কইল না যে পুলিশের স্টেশন যে আক্রমণ করছে কারা, সেটা বের করা উচিত, সেই রাস্তা বন্ধ করা উচিত না। কারণ অসংখ্য নিরীহ নিরপরাধ পুলিশ অফিসার গুলি খাইছেন, তাদের অনেক পরিবারের সদস্য আমার লাইভে এসে কান্নাকাটি করছেন। কই তাদের নিয়ে তো ইউনূস সরকার বা হাদি কান্না করতে করতে দেখিনি আমি বরঞ্চ কি শুনছি, আমি উল্টা শুনছি যে হাদি কইছে যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে পালাইছিল এবং ভারতে গিয়ে পালায় খেয়ে তারা আরামে এসেছিল, আর বাংলাদেশের কৃষক শ্রমিকরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। ওই সময় তো এই হাদি সে তো তখন চিন্তা করে নাই যে মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল। সে তো তখন চিন্তা করে নাই কিভাবে বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতারা কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল, এর ইতিহাস কি, সেই বিষয়ে তো হাদির মুখে সামান্যতম কৃতজ্ঞতা আমি শুনি নাই। সেটা বরঞ্চ নিয়ে আমি আরো বেশি চিন্তিত ছিলাম যে এত বড় বেঈমান কিভাবে হয় মানুষ, যে তারা আশা করে যে তারা তো আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তো অগ মাথার মধ্যে তলোয়ার ছাড়া আর কোনো কিছু নাই। ওরা মনে করে লিডার হইতে হইলে খালি তলোয়ারবাজি করলে এবং গোলাগুলিতে অংশগ্রহণ করতে হইব। কিন্তু এইটা যারা চালায় তাকে দাড়ি পাকলেও যে তারা আসলে অনেক কিছু ঘটাইতে পারে, অনেক কিছু নেতৃত্ব দিতে পারে, এটা তাকে মাথার মধ্যে ঢুকেই না। কারণ ওই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, খালি ছিল কাটো মারো গুলি করো কিলাও, এটা খালি শিখছে। এই যে আমেরিকানরা যুদ্ধ করে, আমেরিকান প্রেসিডেন্টরা বিভিন্ন জায়গায় আক্রমণ করায়, ইরানে বোমিং করছে, ইরাকে বোমিং করছে না, তারপরে আফগানিস্তানে বোমিং করছে, বিভিন্ন জায়গায় বোমিং করছে, এখন আবার ভেনেজুয়েলা ফাল পারতেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প ওখানে বয়ে থাকে, বা বুশ ওখানে ছিল পয়সা। এমনকি আমাদের ইতিহাসে যখন সম্রাট আকবর এই বাংলার মোল্লা মৌলবীকে পেদানি দিছিল, তখন কি সম্রাট আকবর দিল্লি ছেড়ে ঢাকায় আসছিল? আসে নাই। তাইলে আমার কথা হইল, এই অজুহাতে আমাদের মুক্তিযুদ্ধের মূল সমন্বয়কারীদেরকে অপমান করছিল। তখন হাদির নৈতিকতা কইছিল। যখন 32 নম্বর ভাঙছিল, সে 32 নম্বর ভাঙার বিরুদ্ধে ওই তো গিয়ে দাঁড়ালে তো ইনকিলাব মঞ্চের কথা কয়। কই ওই তো 32 নম্বর যখন ভাঙতেছিল তখন কে সামনে দাঁড়ায় নাই? তো ও তো বলে নাই যে 32 নম্বর শুধু বঙ্গবন্ধুর বাসভবন না, এটা আমাদের ঐতিহাসিক একটা স্থান। তখন ওর বিবেক কইছিল। তাহলে আমি হাদিকে গুলি করলে নিয়ে আমার কেন মাথা ব্যথা থাকবে? দেখেন, আমি শেখ হাসিনা শাসনের যথেষ্ট সমালোচনা করছি, করি নাই? যথেষ্ট সমালোচনা করছি, এখনো করি। কিন্তু আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে হইলে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। হয়তো কইছে শক্তিমত্তা দিয়ে ফালাই বা এই করবো সেই করবো, গালাগালি দিয়ে আসে মনে করছে আওয়ামী লীগের নিশ্চিন্ত করতে, আওয়ামী লীগ আর ফিরবো না, এটা মনে করছে না। আমি কিন্তু বারবার বলছি যে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের প্রকৃত মুক্তির স্বার্থে অবশ্যই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনতে হবে। যারা অন্যায় করবে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই হোক, তাদের বিচার হোক। কিন্তু কই ওই কি কইছে? হাদি কি কইছে? হাদি কইছিল তখন যে শেখ হাসিনা বাইচা থাকুক 100 বছর, কিন্তু তার ছেলেরে গুলি করুক, কেউ চোখ বেড়ে আসুক, হাতে নেক্স হোক, তখন দেখবো আমরা। তখন সে অনুশোচনা শেখ হাসিনা বোধ করুক। অর্থাৎ সে ভায়োলেন্স চাইছে না, মনে আছে তো নিশ্চয়ই না? এক্স্যাক্টলি সে বলছিল কি যে সজীব অজের জয়ের গুলি করুক, কেউ গুলি করুক, সে চোখ বেড়ে আসুক, শেখ হাসিনা এটা দেখুক। অর্থাৎ ভায়োলেন্স দিয়া ভায়োলেন্স, এটাই তো চাইছে। তাহলে সে কইছে দুধু ভাই বুইড়া হয়ে গেছে গা, বিএনপি নেতারা সব বুইড়া হয়ে গেছে গা, তাকে কি ক্ষমতা? তারা তো যুদ্ধের মধ্যে সামনে থাকে না। আরে ভাই, নেতারা তো যুদ্ধের মধ্যে সামনে থাকে না। যারা তরুণ তারা যুদ্ধ করবে, এটা স্বাভাবিক। এখন যৌবন যা যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যখন আমরা তরুণ ছিলাম, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তোরা তখন পয়দা হস্তে হয়, পয়দা হইলে হয়তো বা মায়ের কোলে হাগস, তাই না? হাদি কেমন লাগে? তাহলে 1990 অভ্যুত্থানে যে আমরা যে আন্দোলন করছিলাম, আমাদের দাড়ি পাকছে, আমরা এখন সম্মুখে যুদ্ধ করবো না, আমরা এখন এটা খাটাবো, এটা আকলমন্দ, আমরা ব্রেন খাটাবো। আমরা তো সামনে গিয়ে যুদ্ধ করার, মারামারি করার বয়স আমাদের নাই। হ্যাঁ, অতিরিক্ত বুড়া যারা, এটা ঠিক, যাকে বয়স এখন 70-এর উপরে, 80-এর উপরে, তারা আমাদের প্রজন্মকে, 90-এর প্রজন্মকে ধ্বংস করে দিছে। ইয়েস, সেই দুঃখ আছে যে অতি বুড়ারা ক্ষমতা আক্রমণ করে কামড় দিয়ে ধরে রাখে, সমালোচনা করস। কিন্তু তুই তো চাইছিলি হাদি, তুই তো চাইছিলি যে তোর ক্ষমতা চ্যাংরারা সব বাংলাদেশ চালাইবো, আর আমরা যারা মধ্যবয়সী আছি আমরা লাতুষ্টা খামো, তোর কথা শুনবো। এটা হবে না, এটা হবে না বাবা। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা দেশ চালাবে,
আর বঙ্গবন্ধুকে যারা বলবে বঙ্গবন্ধু মূর্তির উপরে প্রস্রাব করা ঠিক হয়েছে, যারা কিনা মনে করবে যে 32 নম্বর ভাঙা ঠিক হয়েছে, যারা কিনা মনে করবে স্বাধীনতাকে নিয়ে ইচ্ছা মতো গালাগালি অপমান করা যায়, রাজনীতি অনেক পিছলা। এটা বুঝতে হলে একটু বয়স হয়ে লাগে রে হাদি। এখন গুলি খাইছে হাদি, গুলি খাইছে। আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট হাদি গুলি খেলো না খেলো। হাদির নিয়ে তো চিন্তা করার কথা আছে, একটা ওয়ান পিস মাল, ওরা নিয়ে এত চিন্তা করার কি আছে? গুলি খাইলি কি না খাইলি কি, গুলি খাইলি কি না খাইলি কি, কোথায়? এখন বলে হাসনাত কান দেওয়ার লেগে। কিরে হাসনাত, তুই বলে কান্দসর লেগে কেন? এতগুলি মানুষ যে গুলি খেলো গত 1.5 বছর, তুই তো একবার বলস নাই যে যারা অন্যায় করছে তাদেরকে সুষ্ঠু বিচার করা হোক, তাদেরকে গুলি করা না হোক, তাদের ঘর বাড়ি জ্বালা দেওয়া না হোক? প্রকৃত গণতন্ত্র কি শিখায়? এই হালার পাহালা, এই হাদি ওই তো রাষ্ট্রবিজ্ঞানে বলে পড়ছে। রাষ্ট্রবিজ্ঞান পড়ছে না, কোন জিহাদি শিক্ষা নিছে কে জানে? কে জানে? রাষ্ট্রবিজ্ঞানে পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানে আছে যে অন্যায় করে তারে গুলি করতে হবে? কোন রাষ্ট্রবিজ্ঞান? এই ভাষা তো তুই শিখাইছস, তোরা শিখাইছস। এই ভাষা তো তোরা শিখাইছস যে তোরা শক্তিমত্তাতে সব ঠেকা ফেলাবি। তো ঠেকা। আমি কখনো ভায়োলেন্স সাপোর্ট করি নাই, করবো না কোনোদিন। কিন্তু ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। ভায়োলেন্স জন্ম দেয়। আর আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দল, মির্জা আব্বাসের মতো নেতা, দুদুভাইয়ের মতো নেতা, হ্যাঁ, এই সকল বড় বড় নেতারা, হ্যাঁ, তো তোমার মতো চ্যাংরার কথায় উঠবো আসবো, তোমার কাছে রাজনীতি শিখতে হইব। ওনাকে কথা মাত দে। আঙ্গ যারা হালকা দাড়ি পাকছে, আমরাই তো করে পাত্তা দিই না। মনে করিস না যে তোরা আজকে 90-এর সরি, তোরা আজকে যে 24-এর অভ্যুত্থানে তোরা আন্দোলন করছস সামনে আর পিছে, বুড়াকে কোনো ক্ষমতা নাই, বুদ্ধির কোনো ক্ষমতা নাই, জ্ঞানের কোনো ক্ষমতা নাই, অভিজ্ঞতার কোনো ক্ষমতা নাই। এক হাদি গুলি খাইছে, আমি আমার কোনো আসে না, আমার বাল চেনা জানা। আবার ওর ভাষাতেই কথা কই, কানকির বলার ভাষাতেই কথা কই, কোনো আসে যায় না। কারণ কি? কারণ অসংখ্য মানুষ 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত গুলি খেয়েছে। তাকে যাক অন্যায় যারা শিকার হয়েছে তাকে পক্ষে কেউ ছিল না। যখন বাংলাদেশের শহীদ মিনারগুলি ভাঙা হয়েছে, শহীদ মিনারগুলি ভাঙা হয়েছে, তখন হাদি কইয়াছিল। যখন জায়গায় জায়গায় সাধারণ আওয়ামী লীগের কর্মীরা গুলি গেছে, তখন হাদি কইছিল। এমনকি বিএনপির অনেক নেতারা যখন অত্যাচারিত হয়েছিল, গুলি খাইছিল, তখন হাদিরে কই দায়িত্ব হয় নাই। আজকে আমগুলো লেকচার দেয় শেখ হাসিনার শাসনামলের কথা। শেখ হাসিনার শাসনামলে তোর বয়সটা কত ছিল? তোর বয়সটা কত ছিল? বয়সের অবশ্যই একটা গুরুত্ব আছে। চ্যাংরারা যখন রাজনীতি বুঝে না, অনেক শক্তি তাদেরকে রাজনীতি শিখায় দেয়। রাজনীতি শিখার সময় আসছে, এদেরকে রাজনীতি শিখায় দেওয়া উচিত। একটাই কথা, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। এই বাংলার বুকে যারা স্বাধীনতা বিরোধী, এই বাংলার বুকে যারা বঙ্গবন্ধুকে অপমান করবে, এই বাংলার বুকে যারা স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের অপমান করবে, এই বাংলার বুকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার স্বাধীনতার সময় তার রোলের ব্যাপারে প্রশ্ন তুলবে, তাদের বিচার হইতে হবে বাংলায়। বাংলায় যদি সুষ্ঠু বিচার না হয়, বাংলার মানুষ বিচার হাতে তুলে নিবে। অবশ্যই সেটাই সত্য। কারণ ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। যখন সত্য বিচার পথ খুঁজে পায় না, তখন অবশ্যই যে কোনো উপায়ে বিচার ডেলিভারি করতে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। শরীফ ওসমান হাদি গতকাল অপরাহ্নে গুলিবিদ্ধ হয়েছেন এবং খুবই বিপজ্জনকভাবে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং তার জীবন সংকট দেখা দিয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হয়ে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। এটি পুরনো খবর। এই বিষয়ে অনেক কথা বলা হয়েছে গতকাল থেকে, অনেকেই কথা বলেছেন, কিন্তু এই বিষয়টি নিয়ে আরও কথা বলা যেতে পারে এবং কথা বলা উচিত আমাদের। তো এই দৌড়ে আমি একটু পিছিয়ে, বাট তারপরও আমি মনে করছি আমার এই বিষয়ে কিছু কথা বলা দরকার। বিশেষভাবে আমাকে যারা দেখেন এবং শুনেন ভালোবেসে, তাদের সঙ্গে আমার এই বিষয়ে কিছু কথোপকথন হতে পারে এবং হওয়া উচিত। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যা হচ্ছে দেশে, সেটি কোনো সহজ বিষয় নয় এবং কোনো কাকতালীয় ব্যাপারও নয়। অত্যন্ত সুপরিকল্পিত এই হামলা এবং তার জান নেবার জন্যই সে হামলাটি করা হয়েছিল। তো যেভাবে হামলা করা হয়েছে তাতে তার অকুস্থলেই তার মৃত্যু হতে পারত, কিন্তু তিনি এখনো বেঁচে আছেন এবং আমরা আশা করছি, পুরো দেশ তার জন্য আশা করছে এবং দোয়া করছে যে তিনি আবার ফিরে আসেন রাজনীতির ময়দানে। এই যুবনেতা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই ক্ষান্ত দিয়েছেন, অর্থাৎ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন হাজার হাজার ছাত্র জনতা, ছাত্র যুবক,
তারা অনেকেই আর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর তারা অনেকেই ক্ষান্ত দিয়েছেন। তারা যে যুদ্ধটি শুরু করেছিলেন, দেশ বদলাবার কিংবা নতুন বন্দোবস্তের যুদ্ধ, সেই যুদ্ধ অনেকেই আর করছেন না। তারা নিষ্ক্রিয় আছেন অনেকেই নানা কারণে। বাট শরীফ ওসমান হাদী একদিনের জন্য কিন্তু হাল ছাড়েননি। তিনি জুলাইকে ত্যাগ করেননি। তার বক্তৃতা বিবৃতিতে সে কথা সুস্পষ্ট। একটি মহল এরকম অভিযোগ করবার চেষ্টা করছেন যে তার বক্তব্যে আবেগের আতিশয্য লক্ষণীয় হতে পারে। বাট কি নিয়ে তার সে আবেগ? তার সে আবেগের মূলে আছে তার দেশপ্রেম। এটি সুস্পষ্ট তার বক্তব্য থেকে সবসময় কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। আর তার সেই বক্তব্যে, যেটিকে আমরা ইনফ্লেমেটরি স্পিচ বলতে পারি, জ্বালাময়ী বক্তব্য, তার সেই স্পিচে নানা মহল অসন্তুষ্ট। আর এইটি স্বাভাবিক। পাশের দেশ আধিপত্যবাদী ভারত এরকম বক্তব্য বিবৃতিকে, যেখানে ভারতের মুখোশ উন্মোচন করছেন সার্বক্ষণিকভাবে হাদির মতো লোকেরা, এই বিষয়টিকে ভালোভাবে দেখবার কোনো কারণ নেই। তো বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন জুলাই অভ্যুত্থান বিরোধীরা, সেই অপশক্তি, জুলাই বিরোধী অপশক্তি, তাদেরও কোনো কারণ নেই হাদির মতো লোকদের বক্তব্য সহ্য করবার। এবং ইতিমধ্যে প্রিয় দর্শক, আমরা জেনেছি হাদি কিন্তু বেশ কয়েকবার হুমকি পেয়েছেন, প্রাণনাশের হুমকি। হাদি একা নন, আরো যারা উচ্চকণ্ঠ জুলাই অভ্যুত্থানকে সফল করবার জন্য, বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করবার জন্য, ইনসাফ নিয়ে যারা কথা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেন, শেখ হাসিনার মতো দানবের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের মধ্যে অনেকেই গত কয়েক মাসে প্রাণনাশের হুমকি পেয়েছেন। এর মধ্যে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদ, তিনিও হুমকি পেয়েছেন। হাসনাত আবদুল্লাহ অসংখ্য হুমকি পেয়েছেন। আর গত কয়েকদিনে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন বিদেশি নাম্বার থেকে। সম্ভবত এই কলগুলো ভারত থেকে করা হয়। বিদেশি নাম্বার থেকে কল দিয়ে তাকে হুমকি দেওয়া হতো, প্রাণনাশের হুমকি। তো আমার ধারণা হাদি বিষয়টিকে সহজভাবে নিয়েছিলেন। ঠিক হয়নি এত সহজভাবে নেওয়া এই হুমকিগুলোকে। আর জুলাই যোদ্ধারা এবং বিশেষভাবে জুলাই যোদ্ধাদের মধ্যে নেতৃস্থানীয় উচ্চকণ্ঠ যারা, তারা যে এরকম হুমকি পাচ্ছেন, এই বিষয়টি কিন্তু সরকারের অজানা নয়। এখানে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। হ্যাঁ, তারা হয়তো সরকারের কাছে নিরাপত্তা চাননি। আমরা যত জানি হাদি প্রাণনাশের হুমকির কারণে কোনো নিরাপত্তা সরকারের কাছে চাননি আনুষ্ঠানিকভাবে। না চাইলেও এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে হাদির মতো লোকদের নিরাপত্তা দেয়া। সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। তো গতকাল বিজয়নগরে, ঢাকার বিজয়নগরে কালভার্ট এরিয়ায় ঘটনাটি ঘটেছে। হাদি রিকশায় করে যাচ্ছিলেন সম্ভবত জুম্মার নামাজের পর। আর সেখানে মোটরসাইকেল আরোহী দুই তরুণ হঠাৎ করে ছুটে এসে গুলি করে তাকে আবার মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান। তো ইতিমধ্যে ডিএমপি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্ভাব্য হত্যা চেষ্টাকারীর ছবি প্রকাশ করেছে এবং এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। প্রিয় দর্শক, আপনারাও দেখেছেন। এবং এই ছবিতে থাকা ব্যক্তি সম্পর্কে বা ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছেন জনগণের কাছে, যে কারা এদের সম্পর্কে ভালো তথ্য দিতে পারবেন। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী 50 লক্ষ টাকা ঘোষণা করেছেন। সফলভাবে এই হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার করা যায় এমন তথ্য যিনি দিবেন বা দিতে পারবেন, তাকে বা তাদেরকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। এটি একটি ভালো মুভ আমি বলবো সরকারের পক্ষ থেকে। আর নানাভাবে চেষ্টা করছে। আমার কাছে মনে হয়েছে পুলিশ এই বিষয়টিতে আন্তরিক। পুলিশ চেষ্টা করছে হত্যা চেষ্টাকারীদের ধরতে, শনাক্ত করতে এবং গ্রেপ্তার করতে। রাজনৈতিক দলগুলো যথাযথ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাগ, উৎসাহ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, চিকিৎসা থেকে শুরু করে সব রকমের সহযোগিতা। এবং আজ শনিবার 13 ডিসেম্বর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটি মিটিং করেন। হাদি যেই দলের মুখপত্র ইনকিলাব মঞ্চ, আর হাদি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তো ইনকিলাব মঞ্চের তত্ত্বাবধানে বা ইনকিলাব মঞ্চের পরিচালনায় একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে 1-2 দিনের মধ্যে।
তো সেই বিষয়ে কথা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে। সেখানে বিএনপি, জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং এই বিষয়ে কথা হয়েছে। সর্বদলীয় একটি সভা হবে, প্রতিবাদ সভা, এবং তারা পরবর্তী করণীয় ঠিক করবেন সেই সভায়। আর সেই সভার ব্যাপারেই কথা হয়েছে আজ শনিবার। আর আজই বিকেল 4টার দিকে আমরা জানতে পারলাম হাদির চিকিৎসায়রত যে মেডিকেল টিম আছে, যেহেতু হাদি এখন এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন, সেখানকার ডাক্তারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজের একজন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল আমাদের জানিয়েছেন যে হাদির কিডনি এখন ফাংশন করছে। তার অবস্থা অনেকটাই আগের চাইতে ভালো, বাট স্টিল তিনি সংকটজনক অবস্থায় আছেন। তো এটি একটি ভালো খবর, আর আমরা এমন ভালো খবরই আসলে শুনতে চাচ্ছিলাম হাদি সম্পর্কে। তো যেটি শুরুতেই বলছিলাম, হাদির অনেক বক্তব্য অনেকের পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে তাকে হত্যার চেষ্টা করা, তার জীবনকে থামিয়ে দেওয়া, এইটি ফেসিবাদী শক্তিরই কাজ। আর হাদির উপর হামলাকে কেন্দ্র করে নানামুখী রাজনীতি হচ্ছে দেশে, সেটি দুঃখজনক। এই পরিস্থিতিতে কোনো রাজনীতির প্রয়োজন নেই। প্রয়োজন হাদির সুস্থ হয়ে ওঠা, তার পাশে আমাদের দাঁড়ানো, তার জন্য প্রার্থনা করা এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ানো। এখানে নোংরা রাজনীতি কোনো ভালো ফল বয়ে আনবে না, যদিও বরাবরই এমনটি হয়েছে। তো নানা মহল নানাভাবে বিষয়টিকে রং দেবার চেষ্টা করছে। যেমন কেউ কেউ বুঝে কিংবা না বুঝে সরাসরি বিএনপির উপর দায় চাপাবার চেষ্টা করছে, যে বিএনপির নেতৃবৃন্দ এই কাজটি করছে। বিশেষভাবে মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ একই আসন থেকে মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করছেন আসছে নির্বাচনে। তো মির্জা আব্বাসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মির্জা আব্বাস কোনো ক্লিন ইমেজের লোক না, সেটি আমরা জানি। কিন্তু আমি এই কথা বিশ্বাস করি না যে মির্জা আব্বাস লোক লাগিয়ে কিংবা গুন্ডা ভাড়া করে হাদিকে হত্যা করাবার চেষ্টা করেছেন। এটি আমি মনে করি একটি অপ্রয়োজনীয় কল্পনা যারাই করছেন সেটি। এইটি করবার কোনো প্রয়োজন নেই, আর এইটি প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করবে, অপ্রয়োজনীয়। কেউ কেউ শিবির কর্মীদের কিংবা জামাত ইসলামের কর্মীদের দিকে ইঙ্গিত করছেন যে এটি জামায়াত শিবিরের কাজ। এইটিও বেশি কথা, অপ্রয়োজনীয় কথা এই মুহূর্তে। এরকম আনসাবস্টেন্সিয়েটেড কোনো কথা বলা অনুচিত, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। তো যেটি বলছিলাম যে এইভাবে অভিযোগ করতে থাকলে প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে যাবে। আর সব দিক বিচার বিবেচনা করলে, পূর্বাপর বিশ্লেষণে এই কথা সুস্পষ্ট হয়ে ওঠে এটি ফেসিবাদী শক্তিরই কাজ। যারা জুলাই অভ্যুত্থানে পরাজিত হয়েছিলেন, সেই পরাজিত শক্তির কাজ এটি বিএনপি কিংবা জামায়াত শিবিরের কাজ নয়। তাই এই বিষয়ে যারা অভিযোগ করছেন তাদের মধ্যে দায়িত্বশীল অনেককে দেখতে পাচ্ছি। তো এইটি আরও দুঃখজনক। কোনো দায়িত্বশীল কারো পক্ষে তথ্য প্রমাণ ছাড়া এরকম আনসাবস্টেন্সিয়েটেড অভিযোগ করা অগ্রহণযোগ্য। এটি বন্ধ